এইচএসসি 27 আসসালামু আলাইকুম। আমি জানি তোমরা যারা আজকে আমার ভিডিওটা দেখছো তারা আসলে এই ক্যাপশনটা দেখেই আসছো হাফ ইয়ারলিতে তোমাদের পরীক্ষা খারাপ হয়েছে। তো সামনে হয়তোবা জুন জুলাই মাসে তোমাদের অনেকের ইয়ারলি ফাইনাল শুরু হবে এবং সেই পরীক্ষাতে তোমরা ভালো একটা রেজাল্ট করতে চাও, ভালো একটা কামব্যাক দিতে চাও। তো আজকে এমন কিছু কথা বলবো যেই কথাগুলো আসলে কারা ফলো করছে, তোমার সাথে যে বন্ধুরা হাফ ইয়ারলিতে ভালো করছে তারাই কিন্তু এই স্ট্র্যাটেজি গুলা, এই গাইডলাইন গুলাই কিন্তু তারা আলটিমেটলি ফলো করছে এবং যার জন্য তোমাদের চাইতে বা তোমার চাইতে ভালো একটা রেজাল্ট তারা নিয়ে আসতে পারছে। তো শুরুতে একটা কথা বলি, সেটা হচ্ছে নো দাই সেলফ। নিজেকে জানতে হবে তোমার ইয়ার ফাইনালি এক্সামটা কেন খারাপ হলো। দেখো, এসএসসি পর্যন্ত সবার ছোট ছোট কিছু বই ছিল, বুঝছো? যেই বইগুলা আমরা হয়তো বা পরীক্ষার আগে পড়েই হচ্ছে শেষ করে ফেলতাম বা বারবার রিভিশন দিয়ে শেষ করে ফেলতে পারতাম। যখন তোমরা এইচএসসি তে উঠলা তখন এই বড় বড় বইয়ের খপ্পরে তোমরা পড়লা। বাংলা, ইংরেজি, ম্যাথ, আইসিটি, সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এত এত বড় বড় বইয়ের ভিতরে আসলে তুমি তোমার রুটিনটা হারিয়ে ফেলছিলা। আমি শুরু থেকে একটা কথা বলি যে এইচএসসি পরীক্ষাটা হচ্ছে একটা বিশাল সমুদ্র। এই সমুদ্রের মধ্যে তুমি যদি ভালো একটা স্ট্র্যাটেজি ফলো করতে না পারো, সুন্দর গাইডলাইন ফলো করতে না পারো, তাহলে এত বিশাল বিশাল বই মাত্র ১.৫ বছরের মধ্যে কমপ্লিট করে এইচএসসি তে বসা এবং তারপরে তুমি যে একটা আশা করবা এডমিশনে অনেক ভালো রেজাল্ট করবা, সেটা তুমি কখনোই করতে পারবা না। তো কোন কথাগুলো ফলো করতে হবে? নাম্বার ওয়ান, নিজেকে জানতে হবে কেন আমার পরীক্ষাটা খারাপ হয়েছিল। পরীক্ষাটা খারাপ হওয়ার মেইন কারণ হতে পারে টাইম ম্যানেজমেন্ট না করতে পারা, ঠিকভাবে পড়াশোনা না করতে পারা, কিংবা কতটুকু পড়তে হবে সেই জিনিসটা আগে থেকে অনুধাবন করতে না পারা। ৪ নাম্বার মেইন রিজনটা হতে পারে ভালো মতো প্র্যাকটিস না করা। ৫ নাম্বারটা, কত সময় আমার আসলে পড়া উচিত, কি পড়া উচিত সেই জিনিসটাই না বোঝা। তো এইচএসসি 27 তোমাদের হয়তোবা জুন জুলাই মাসে যেহেতু ইয়ারলি পরীক্ষা আছে, এখন থেকেই তুমি যদি পড়াশোনা শুরু না করো তাহলে শেষ করতে পারবা না। এক্ষেত্রে আমাদের কি করা যেতে পারে? প্রথমে আমি সাবজেক্ট ওয়াইজ আলোচনা করি। যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর হচ্ছে ম্যাথ। এদের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, এগুলার যে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আছে বা ম্যাথের যে প্রবলেম গুলো আছে সেগুলা কিন্তু বারবার প্র্যাকটিস করার বিষয়। এই জন্য দেখা যায় যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথেই তোমাদের কিন্তু বেশিরভাগ সময় ব্যয় হবে এবং এর পাশাপাশি এরপরে তোমাদের সময় ব্যয় হয় আসলে বায়োলজিতে, যেটা তোমাদের মনেই থাকতে চায় না। এখন বাংলা, ইংরেজি, আইসিটি তোমাদের আসলে পড়া হয় না এবং বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা পাপী। কারণ কি? কারণ তোমরা পরীক্ষার আগে এই সাবজেক্ট গুলা পড়ে যাবে এরকম একটা চিন্তা ভাবনা পুষে রাখতেছো মনের মধ্যে। আমি তোমাকে একটা ডেডলাইন দিই। ডেডলাইনটা কিরকম? এই যে সামনে এপ্রিল মাস আছে না? এপ্রিল মাস আর হচ্ছে মে মাস। এই এপ্রিল মাস আর মে মাসে তোমার ইয়ারলির যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা তুমি কমপ্লিট করার একটা প্ল্যান করো। তোমার কাছে মনে হতে পারে সেটা আকাশ কুসুম কল্পনা, কিন্তু প্ল্যান তোমার করতে হবে। নিজেকে এই টার্গেটটা সেট করে দিতে হবে। এত বড় টার্গেট তুমি যদি সেট করতে না পারো তাহলে দেখবা খেই হারাই ফেলছো। জুন মাসটা পুরোপুরি তোমার রিভিশনের জন্য হবে। তুমি যদি এই ডেডলাইনে তুমি আগাইতে পারো তাহলে দেখবা তোমার জন্য জিনিসটা ইজি হবে। তুমি তোমার রুটিন কিভাবে সাজাতে পারো? রুটিন সাজানোর ক্ষেত্রে আমি বলি যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ম্যাথ, এদের মধ্যে তুমি এরকম ভাগ করতে পারো যে ফিজিক্স যেদিন পড়বা সেদিন বায়োলজি পড়বা, যেদিন কেমিস্ট্রি পড়বা সেদিন ম্যাথ পড়বা। এভাবে প্রত্যেকদিন তুমি দুইটা দুইটা সায়েন্সের সাবজেক্ট পড়লা। এরপর প্রত্যেকদিন তুমি হয় বাংলা, তুমি না হয় ইংরেজি, তুমি না হয় আইসিটি। এভাবে তোমার রুটিনটা সাজাতে পারো। কারণ আমি একটা কথা বলি, তুমি তোমার জন্য প্রত্যেকটা দিন, শুধু তুমি না, প্রত্যেকটা মানুষের জন্যই প্রত্যেকটা দিন হচ্ছে একটা যুদ্ধ। ঠিক আছে? প্রত্যেকটা দিনই আসলে পরীক্ষা। প্রত্যেকটা দিনের ডেইলি টার্গেট তুমি ঠিক সময়ে শেষ করতে পারছো কিনা সেই জিনিসটা তুমি যদি ট্র্যাকে রাখতে চাও, এজন্য আগের দিন তোমার কিন্তু ডিটারমাইন করে রাখা উচিত যে পরের দিনে আমি আসলে এই টার্গেট গুলো শেষ করব। আমি ফিজিক্সের এই চ্যাপ্টারের সিকিউ গুলো শেষ করব, এমসিকিউ গুলো শেষ করব, এতগুলা ম্যাথ আমি শেষ করব। আজকে হয়তোবা আমি ৩০টা ম্যাথ সলভ করব, আমি হয়তোবা ৪০টা ম্যাথ সলভ করব, আমি বাংলার এই চ্যাপ্টারটা শেষ করব। এভাবে তুমি তোমার রুটিনটা বা টার্গেটটা তোমার সেট করতে হবে। ওকে, রুটিনটাকে বেশি কমপ্লিকেট করবা না। যেভাবে বললাম সেভাবে সাজাইতে পারো বা তোমার নিজের মতো করে সাজাইতে পারো। বাট আমার স্ট্র্যাটেজি অথবা আমার যে অ্যাডভাইস থাকবে কিরকম, ফিজিক্সের দিনে তুমি বায়োলজি পড়ো, কেমিস্ট্রির সাথে তুমি ম্যাথ পড়ো, প্রত্যেকদিন হয় বাংলা, ইংরেজি অথবা আইসিটি পড়ো।
তোমাদের অনেকের ভয় কিন্তু ইংরেজি নিয়ে। কারণ কি? কারণ দেখবা হচ্ছে সবাই এটা নিয়ে কথাবার্তা বলতেছে যেহেতু এইচএসসি 25 এর সময় ইংরেজিতে মানুষ অনেক খারাপ করছে। ইংরেজিতে বেশিরভাগ মানুষ কেন খারাপ করে আমি বলি। নাম্বার 1, তাদের হ্যান্ডরাইটিং, ফ্রি হ্যান্ডরাইটিং যেটা আছে, ফ্রি হ্যান্ড রাইটিং। সো ফ্রি হ্যান্ড রাইটিং এ তারা ভালো না। ফ্রি হ্যান্ড রাইটিং জিনিসটা কি? ধরো এই প্যারাগ্রাফ কিংবা এসে রাইটিং কিংবা অ্যাপ্লিকেশন, এই জিনিসগুলা। অথবা না জানা কোনো একটা জিনিসকে ইংরেজিতে প্রেজেন্ট করতে না পারা। এবং সেকেন্ড যে জিনিসটা, ভোকাবুলারি স্ট্রং না হওয়া। এখন তোমার আসলে কোন ভোকাবুলারি গুলাকে স্ট্রং করা উচিত? তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো, তোমার বইয়ের যে টেক্সট বইয়ের যেই সিন গুলা আছে সেখান থেকে তুমি যদি সেগুলার অন্ততপক্ষে ভোকাবুলারি ভালো করে স্ট্রং করে যেতে পারো, তাহলে তোমার অনেক ভোকাবুলারি কিন্তু জানা হয়ে যাবে। এর পাশাপাশি তুমি কোন ভোকাবুলারি গুলো পড়তে পারো? তুমি পড়তে পারো হচ্ছে বিগত বছরের মেডিকেল ডেন্টালে যেসব সিনোনিম অ্যান্টোনিম আসছে, বিগত বছরের বিসিএস এ যেসব সিনোনিম অ্যান্টোনিম আসছে, সেগুলো তুমি পড়তে পারো যদি তুমি মানে অনেক ভালো করতে যাবা, তোমার আগ্রহ যদি অনেক বেশি থাকে। কারণ এই ভোকাবুলারি পার্টটা তুমি যদি এখন থেকে অল্প অল্প করে গুছাইতে পারো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজ, ইডিয়ম থেকে শুরু করে সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, এই জিনিসগুলো এখন থেকে অল্প অল্প করে যদি পড়তে পারো, তাহলে তুমি দেখবা যে একাডেমিকেও তোমার ভালো একটা রেজাল্ট আসতেছে এবং এডমিশনেও তোমার প্রেশারটা কিন্তু কম পড়বে। ওকে? এখন তোমরা অনেকে বলো যে ভাই ইংরেজির ক্ষেত্রে আমি আসলে প্র্যাকটিস করব কোত্থেকে, কিংবা আমাকে একটা জিনিস বলে দেন যে আমি এভাবে প্রত্যেকদিন ইংলিশটা প্র্যাকটিস করতে পারি। তুমি সবার আগে বোর্ড প্রশ্নে চলে যাও। ঠিক আছে? তুমি সবার আগে বোর্ড প্রশ্ন সলভ করো। বিগত ১০ বছরের বোর্ড প্রশ্ন তুমি ১ মাসের মধ্যে সলভ করার একটা টার্গেট নাও। তুমি যদি বিগত বছরের বিগত ১০ বছরের ইংরেজির প্রশ্ন তুমি ভালোমতো সলভ করো, একদম A to Z, ঠিক আছে? তাহলে তুমি দেখবা যে তোমার খুব ভালো একটা স্ট্রং একটা ফাউন্ডেশন হয়ে গেছে। এবং তারপরে তুমি যত তালা বাড়ি বানাইতে চাও তুমি বানাইতে পারবা। ঠিক আছে? সো ইংরেজির ক্ষেত্রে আমার একটাই তোমাদের অ্যাডভাইস থাকবে তোমাদের প্রতি, তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংটাকে তোমরা ইমপ্রুভ করো, তোমাদের ভোকাবুলারিটাকে স্ট্রং করো, নাম্বার 2, এবং নাম্বার 3, প্র্যাকটিস করবা কোত্থেকে? বিগত 10 বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন কমপক্ষে তুমি এই সামনের ১ মাসের মধ্যে সলভ করার একটা টার্গেট নাও। টার্গেটটা বড় নিতে হবে। এটা আমি সব সময় একটা কথাই বলি, টার্গেট অনেক বড় নিবা। তুমি সেটা অ্যাচিভ করতে পারবা না আমি জানি, কিন্তু টার্গেট যদি এত বড় তুমি না নাও, অল্প একটুকু তুমি অ্যাচিভ করতে পারবা না। ওকে? এবার আসি বাংলা এবং আইসিটি ক্ষেত্রে তোমরা কিভাবে কি পড়তে পারো। বাংলার ক্ষেত্রে আসলে তুমি বিগত বছরের টেস্ট পেপার একটা কিনে ফেলবা, বুঝছো? বিগত বছরের ধরো ২৬ এর যে টেস্ট পেপারটা আছে সেটাই তোমাদের কালেকশনে রাখবা তোমরা। কারণ কি? সেখান থেকেই তোমরা জিনিসগুলা হচ্ছে সলভ করবা। সেখান থেকে তোমরা আ বাংলার ক্ষেত্রে অধ্যায় ভিত্তিক সিকিউ বলো, অধ্যায় ভিত্তিক এমসিকিউ বলো, সেইগুলা তুমি সলভ করবা। মেইন বই পড়ার পরে অবশ্যই। মেইন বইটা পড়বা, পাঠ পরিচিতি পড়বা, তারপরে হচ্ছে ওই জিনিসগুলা ভালোমতো সলভ করার চেষ্টা করবা। আইসিটির ক্ষেত্রে সেইম ব্যাপার-স্যাপার। মেইন বইটা পড়বা। মেইন বইটা তোমার একবার যদি পড়া হয়, আমাদের ব্রেইন আসলে কিভাবে কাজ করে? ব্রেইনের রেসিডুয়াল নলেজটা অনেক বেশি পছন্দের। তো আমাদের যখন মেইন বইটা পড়া থাকে, আমাদের ফাউন্ডেশনটা ভালো হয়, আমাদের বেসিকটা ভালো হয় এবং আমাদের মাথায় রেসিডুয়াল নলেজ থাকে। এবং দেখা যায় যে মেইন বইটা যারা ২-৩ বার পড়তে পারে ভালো করে, তারা যেকোনো প্রশ্ন যেকোনো অ্যাঙ্গেল থেকে আসলে তারা কিছু না কিছু লিখে আসতে পারে এবং তারা এমসিকিউ তে অনেক ভালো করতে পারে। এমসিকিউ তুমি শুধু একগাদা প্রশ্ন পড়ে যাবা, সেখান থেকে তোমার কমন পড়বে, এই ব্যাপারটা কখনোই কিন্তু না। তোমার মেইন বইটা পড়া থাকলে তারপরে তুমি যেকোনো একটা সোর্স থেকে এমসিকিউ সলভ করো, তাহলে দেখবা তোমার পড়াশোনাটা ভালো হবে। ওকে? এবার আসি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। ম্যাথের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে তোমাদের আমি বলব কি, ম্যাথের ক্ষেত্রে হচ্ছে প্র্যাকটিসটাই আসল। এবং কোন একটা চ্যাপ্টারের ক্ষেত্রে আমি বলি যে তুমি যদি পারো যেকোনো একটা জায়গা থেকে ১ম এ একটা ভালো ক্লাস করে নিবা। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথের ক্ষেত্রে। একটা কথা বলি এইচএসসি 27, তোমাদের জন্য কিন্তু আরডিডিএস এর পক্ষ থেকে অ্যাডভান্সড প্রি মেডিকেল ব্যাচ আসছে এবং এই অ্যাডভান্সড প্রি মেডিকেল ব্যাচের ওরিয়েন্টেশন কিছুদিন পরেই হবে। আমরা তোমাদের জানিয়ে দিব সেটা। সেই অ্যাডভান্সড প্রি মেডিকেল ব্যাচে তোমরা যদি এখন এনরোল করে ফেলো, তাহলে কিন্তু সেটার অ্যাক্সেস তোমরা পাবা কতদিন পর্যন্ত জানো? তোমাদের মেডিকেল এডমিশন টেস্ট পর্যন্ত। তার মানে কত লম্বা একটা জার্নি। এবং এই ব্যাচে আমরা কি করব? ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। এই ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির একদম মেইন বইয়ের লাইন বাই লাইন আমরা কিন্তু ধরে পড়াবো।
বুঝতে পারছো? পুরা মেইন বই নিয়ে তোমার যেই ভয়টা, সেই ফিজিক্সের ইসাক স্যারের বই, কেমিস্ট্রি হাজারি নাগ স্যারের বই এবং বায়োলজিতে আবুল হাসান এবং গাজী আজমল স্যারের বইটা আমরা মেইন বইয়ে লাইন বাই লাইন ধরে ধরে পড়াবো। তোমাদের মেইন বই পড়ার যে অভ্যাসটা, সেই বেসিকটা, সেই ফাউন্ডেশনটা গড়ে উঠবে এই ব্যাচ থেকে। ঠিক আছে? এবং সেখানে লাইভ হবে। তবে এর পাশাপাশি ধরো লাইভে তোমরা এখনো তড়িৎ প্রবাহের যেকোনো একটা চ্যাপ্টার, ধরো কোষ এবং এর গঠন, এই চ্যাপ্টারটা লাইভ হচ্ছে কিন্তু এখনো শেষ হয় নাই। কিন্তু তোমার এখন আগে থেকেই মন চাচ্ছে, তুমি তো মন তো খুব উতলা, মন চাচ্ছে কি এই চ্যাপ্টারটা পুরোপুরি তুমি শেষ করে ফেলতে চাও। তাহলে কি করতে পারবা? তোমরা যারা এই ব্যাচে এনরোল করে ফেলবা, এখন আসলে ব্যাচটা ওপেন হয় নাই, কিন্তু এখনই আমি ডিক্লেয়ার করে দিচ্ছি, কারণ ওরিয়েন্টেশনটা কিছুদিন পরে আমরা করব। এই ব্যাচে যারা এনরোল করে ফেলবা তাদের জন্য বিগত বছরের রেকর্ডেড ক্লাসগুলো কিন্তু একদম ফ্রি পেয়ে যাবে তোমরা। ঠিক আছে? যে চ্যাপ্টার যখন ইচ্ছা হয় সেই চ্যাপ্টারের মেইন বইটা তোমরা একদম ধরে ধরে চ্যাপ্টারটা ওই চ্যাপ্টারের রেকর্ডের ক্লাসটা পেয়ে যাবা। লাইভ ক্লাস তো চলতে থাকবে। অনেক লম্বা একটা কোর্স। তো বলবো কি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলোর ক্ষেত্রেই চেষ্টা করবা কমপক্ষে একটা ক্লাস করে নিতে। সেই ক্লাসটা যেন মেইন বই ভিত্তিক হয়। ওকে? তো এই ক্লাসটা করলে লাভ কি হবে? এভাবে ক্লাস করলে মেইন বইয়ের যে বেসিকটা বা মেইন বইটা তোমার পড়া হয়ে যাবে। তখন তোমার মেইন বইটা একবার নিজে পড়তে অনেক বেশি ইজি হবে। এরপরে তোমার করণীয় কি? এরপরে তোমার করণীয় হচ্ছে বিগত ১০ বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করা। সহজ কথা। দেখো তোমার হার্ড ওয়ার্ক করতে হবে। তোমার হাফ ইয়ারলি খারাপ হইছে, তোমার ইয়ারলিতে তুমি ভালো করতে চাও। তুমি ২ ঘন্টা পড়ে ভালো করতে চাও। জীবনেও সম্ভব না। তোমার পড়তে হবে ৮ থেকে ১০ ঘন্টা। এটা পড়তে হবে। এই টাইমটা তোমার নিজের ইনভেস্ট করতে হবে। এইচএসসির সময়টা তোমার সময় নষ্ট করার মতো কোনো সময় নাই এখানে। এখানে ১.৫টা বছর মাত্র সময়, যে সবচেয়ে বেশি এখানে ইফোর্ট দিতে পারবে, যে সবচেয়ে বেশি পড়াশোনা করতে পারবে, আল্টিমেটলি সে একাডেমিকে একটা ভালো রেজাল্ট করবে, সে এডমিশনে ভালো একটা রেজাল্ট করবে। তোমার জার্নি কিন্তু শেষ হবে একদম এডমিশন রেজাল্টের পরে। তার আগে তোমার জার্নি, তোমার দৌড় কিন্তু শেষ করা যাবে না। ম্যারাথনের মাধ্যমে অল্প অল্প করে এগিয়ে যেতে হবে। তো আমি এখন এই গাইডলাইনটা তোমাকে বলছি যে একটা চ্যাপ্টার তোমার কিভাবে পড়া উচিত। ক্লাস করবা, মেইন বই পড়বা, বোর্ড পরীক্ষার সিকিউ প্রশ্ন সলভ করবা। এরপরে তুমি এমসিকিউ প্রশ্নে চলে যাবা। এমসিকিউ তে গিয়ে তুমি এমসিকিউ এর জন্য বিগত বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করবা, অনুশীলনী প্রশ্ন সলভ করবা। এরপর এরপর তোমরা যারা খুব ভালো করতে চাও তাদেরকে আমি এখন থেকে অ্যাডভাইস দিব। যারা ভার্সিটির জন্য মানে প্রিপারেশন নিতে চাও বা ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়তে চাও, তাদের ওই রিলেটেড এডমিশনের যেই বিগত বছরের এমসিকিউ গুলা আছে, প্রশ্নগুলো আছে, সেগুলো সলভ করবা। মেডিকেলে যারা পড়তে চাও তারা বিগত বছরের মেডিকেলের প্রশ্নগুলো সলভ করবা। বুঝতে পারছো? এভাবে তুমি করতে পারলে তোমার একটা চ্যাপ্টার ফুললি একদম কমপ্লিট হবে, কোনো টেনশন থাকবে না ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে এবং আরেকটা স্ট্র্যাটেজি তোমাকে আমি শেয়ার করি, সেটা হচ্ছে আজকে থেকেই যখনই পড়বা, যখন দেখবা কোন একটা টপিক তোমার কাছে কঠিন লাগে, কোন একটা লাইন তোমার কাছে কঠিন লাগে, তখন ওই লাইনটার সঙ্গে সঙ্গে মার্ক করে রাখবা। পরবর্তীতে তুমি যখন রিভিশন দিতে যাবা, তখন যেন ওই টপিক, ওই লাইনগুলো তোমার ভালো মতো আগে শেষ হয়ে যায়। বারবার পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা, নিজেকে জাজ করার চেষ্টা করবা, যে পরীক্ষায় যে ভুলগুলা করবা সেই ভুলগুলো একটা খাতায় তুলে রাখবা, নাম দিবা ভুলের খাতা। তো এটাকে বলা হচ্ছে প্রেপ লেডার। মানে প্রিপারেশনের জন্য কয়েকটা বইয়ের স্টেপ থাকে, বুঝছো? এই প্রেপ লেডার বা এই বইয়ের স্টেপ বাই স্টেপ তোমাদের পড়াশোনাটা করতে হবে। তাহলে দেখবা তোমার সুন্দর মতো তুমি জুনের মধ্যে ইয়ারলির যে সিলেবাসটা আছে কমপ্লিট করতে পারবা। সেটার রেজাল্টও অনেক ভালো হবে ইনশাল্লাহ। আমি জানি তোমাদের তাও মনের মধ্যে অনেক অনেক প্রশ্ন আছে। আমি চাই এই ভিডিওর কমেন্টে তোমরা সেই প্রশ্নগুলা করো। সেই প্রশ্নগুলোর উত্তর নিয়েও কিন্তু তোমাদের সাদি ভাইয়া আবার চলে আসবে কোনো একটা ভিডিওতে। ভালো থাকো সবাই, পড়াশোনা করো ঠিক মতো, ইনশাল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।